তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের 25-26 সেশনের স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে ঠিক এই মুহূর্তে তোমার মাথায় অনেক কনফিউশন ঘুরপাক খাচ্ছে। তোমার কোন কোন বই পড়তে হবে, কোন কোন বই কিনতে হবে, পরীক্ষা কয়টা হবে, পরীক্ষা কিভাবে হবে, এই ধরনের নানান কনফিউশন তোমার মাথায় এই মুহূর্তে চলতেছে। আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি থাকো, তাহলে অনার্স ফার্স্ট ইয়ার নিয়ে এবং ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে তোমার মনে যত ধরনের কনফিউশন রয়েছে সব চলে যাবে। সো মনোযোগ দিয়ে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। শুরুতেই আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে আসলে জানতে হবে। আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, বাট এর এক্স্যাক্ট নাম হচ্ছে ইংলিশ লিটারেচার। তার মানে আমরা পড়ব ইংলিশ লিটারেচার নিয়ে, ইংরেজি সাহিত্য নিয়ে। দেখো, সাহিত্য কিন্তু একটা ভাষার অনেক গভীরের একটা ধাপ। প্রথমে অক্ষর শিখতে হয়, এরপরে বাক্য শিখতে হয়, এরপরে গ্রামার শিখতে হয়। এরকম বিভিন্ন জিনিস শিখার পরে একদম সর্বশেষ যেই ধাপ, সেই ধাপটাই হচ্ছে সাহিত্য। আর আমরা আগামী 4 বছর ঠিক এই কাজটাই করব। আমরা পড়ব ইংরেজি সাহিত্য। তার মানে আমাদের এই অনার্স লাইফে কখনোই কিন্তু আমাদের কোনো গ্রামার শেখানো হবে না। আমাদের শেখানো হবে মূলত সাহিত্য, ইংরেজি বড় বড় রাইটারদের কবিতা, তাদের গল্প, ছোট গল্প, এসব জিনিস আমাদেরকে পড়তে হবে। আমরা একটু শুরুতে দেখি যে আমাদের ফার্স্ট ইয়ারে, আমাদের প্রথম বর্ষে আসলে কি কি পড়তে হবে, কয়টা বই রয়েছে, সেটা আমরা একটু দেখি। দেখো, ডিটেইলড সিলেবাস অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন। আমাদের অনার্সের যেই বইগুলো রয়েছে এগুলোকে মূলত কোর্স বলা হয়। তাহলে আমি বইকে যদি কোর্স বলি বা সাবজেক্টকে যদি কোর্স বলি, তাহলে আমাদের অনার্সে যেই কোর্সগুলো রয়েছে, যেই সাবজেক্টগুলো রয়েছে, এগুলোকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার ভাগ হচ্ছে মেজর কোর্সেস, 2 নাম্বার ভাগ এটাকে বলা হয় নন মেজর। তাহলে আমাদের অনার্সের যতগুলো বই রয়েছে, যতগুলো সাবজেক্ট বা কোর্স রয়েছে, এগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হচ্ছে মেজর, 2 নাম্বার হচ্ছে নন মেজর। এখন মেজর নাম শুনলেই কিন্তু বোঝা যায় মেইন, তার মানে মেইন সাবজেক্ট। আর নন মেজর মানে কি, যেটা মেইন সাবজেক্টের মতো গুরুত্বপূর্ণ না। তাহলে দেখো, মেজর সাবজেক্ট কয়টা? 1 নম্বরে ইংলিশ রিডিং স্কিলস, তারপরে ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন। তাহলে আমরা মেজর যে কোর্স, এখানে 4টা বইয়ের নাম দেখতে পারলাম, 4টা কোর্সের নাম দেখতে পারলাম। এরপরে দেখি নন মেজর। নন মেজরে দেখো, প্রথমে রয়েছে অপশনাল কোর্স, চুজ এনি ওয়ান। এখানে 3টা সাবজেক্টের নাম রয়েছে, 3টা কোর্সের নাম রয়েছে। এই 3টা থেকে যে কোনো একটা আমাদেরকে চুজ করে নিতে হবে। 3টা কি কি? বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলা ভাষা ও সাহিত্য, ইন্ট্রোডাক্সিং সোশিওলজি, সমাজকর্ম, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। এই যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্ট থেকে আমার যে কোনো একটা চুজ করে নিতে হবে। এখন এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যতগুলো কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে কিন্তু এনাফ পরিমাণ টিচার নেই। তার মানে এই যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্ট পড়ানোর জন্য আলাদা আলাদা টিচার দরকার, যেটা বাংলাদেশের আসলে সব কলেজে নেই। অনেক কলেজে আছে, আবার অনেক কলেজে নেই। যেসব কলেজে নেই সেসব কলেজের সিস্টেমটা কি, মনে করো কোনো একটা কলেজে শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টের টিচার রয়েছে, তখন সেই জায়গায় তোমাকে আর চুজ করার কোনো অপশন দেয় না। কলেজ থেকেই বলে দেয় যে তুমি এই সাবজেক্টটা পড়বা, তোমার সারা বছর এই সাবজেক্টটাই পড়তে হবে। সো তোমার অপশনাল কোর্স কোনটা, এটা তুমি নিজ দায়িত্বে তোমার কলেজে যে স্যার রয়েছে তাদের কাছ থেকে জেনে নিবা। এরপরে দেখো কম্পালসারি সাবজেক্ট। এখানে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে 2টা। 1 নাম্বার হিস্ট্রি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এরপরে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তার মানে হচ্ছে আইসিটি। তাহলে আমাদের টোটাল কোর্সের সংখ্যা কত দাঁড়ালো? মেজর কোর্স হচ্ছে 4টা এবং নন মেজর এই 3টার মধ্য থেকে যে কোনো একটা, তাহলে 4 আর 1 হচ্ছে 5। এরপরে কম্পালসারি এখানে হচ্ছে 2টা, এই টোটাল 7টা কোর্স। 7টা কোর্স মানে কি, আমাদের বই কিনতে হবে 7টা, আমাদের পড়তে হবে 7টা বিষয়, বাট আমাদের এক্সাম কিন্তু 7টা হবে না, আমাদের এক্সাম হবে 8টা। সেটা কিভাবে? দেখো, এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টটা রয়েছে, এটার পরীক্ষাটা 2 ভাবে হবে।
এটার একটা পরীক্ষা হবে রিটেন এবং আরেকটা পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাকে বলা হয় ল্যাব। অর্থাৎ তোমার কলেজের যেই ল্যাব রয়েছে, কম্পিউটার ল্যাব রয়েছে, সেখানে পরীক্ষাটা হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেই জিনিসটা জানলাম সেটা হচ্ছে আমাদের অনার্স প্রথম বর্ষে আমাদের কোর্সের সংখ্যা, আমাদের বইয়ের সংখ্যা, আমাদের সাবজেক্টের সংখ্যা টোটাল ৭টা। তার মানে আমাদের ৭টা বই কিনতে হবে, ৭টা বই পড়তে হবে, ৭টা সাবজেক্ট পড়তে হবে। বাট আমাদের পরীক্ষা কয়টা হবে? আমাদের পরীক্ষা হবে ৮টা। একটা পরীক্ষা হবে আমাদের ল্যাবে। আর তুমি যদি এখানে খেয়াল করো তাহলেও দেখবা যে এই মার্কটা ভাগ করা, আইসিটির মার্কটাই ভাগ করা। যেটা রিটেন এক্সাম এর মার্ক হচ্ছে ৭৫, আর যেটা ল্যাবে হবে এর মার্ক হচ্ছে ২৫। তাহলে টোটাল হয় হচ্ছে ১০০। আচ্ছা, এইটা তো আমরা বুঝতে পারলাম যে আমাদের সিলেবাসে আসলে কয়টা বই আছে, কয়টা কোর্স আছে এবং আমাদের মূলত কয়টা বই কিনতে হবে। এরপরে আমি যদি যাই আমাদের এক্সামের সিস্টেমটা কেমন, এক্সামটা আসলে কিভাবে হবে, কয়টা এক্সাম হবে, সারা বছর আসলে কয়টা এক্সাম হবে, এই জিনিস নিয়েও অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। দেখো, আমাদের অনার্স লাইফে প্রতি বছর আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়বো, যখন সেকেন্ড ইয়ারে পড়বো, যখন থার্ড ইয়ারে পড়বো এবং যখন ফোর্থ ইয়ারে পড়বো, প্রতি বছর আমরা মোট 4টা পরীক্ষার সম্মুখীন হব। একদম বছরের শুরুতে 2-3 মাস যাওয়ার পরে, 3-4 মাস যাওয়ার পরে আমরা যে পরীক্ষার সম্মুখীন হব এর নাম হচ্ছে ফার্স্ট ইন কোর্স। ফার্স্ট ইন কোর্স কখন হবে? যখন কোনো একটা বইয়ের প্রথম অর্ধেক পড়ানো শেষ হবে, তারপরে যে একটা পরীক্ষা হবে এর নাম হচ্ছে ফার্স্ট ইন কোর্স। এরপরে সেকেন্ড ইন কোর্স, যখন সেই বইয়ের বাকি অর্ধেক পড়ানো হবে তখন আরও একটা পরীক্ষা হবে, এর নাম হচ্ছে সেকেন্ড ইন কোর্স। এর অল্প কিছুদিন পরে পরীক্ষা হবে টেস্ট, তার অল্প কিছুদিন পরে যে পরীক্ষা হবে সেটাই হচ্ছে মূল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এখন দেখো, ফার্স্ট ইন কোর্স, ফার্স্ট ইন কোর্সের মার্ক হচ্ছে 10, তার মানে 10 মার্কের একটা পরীক্ষা হবে। সেকেন্ড ইন কোর্স, সেকেন্ড ইন কোর্সের মার্ক হচ্ছে 10, তাহলে এখানেও 10 মার্কের পরীক্ষা হচ্ছে। এরপরে টেস্টের মার্ক হচ্ছে 80 এবং ফাইনালের মার্ক হচ্ছে 80। এই যে দেখো, ফাইনালের যে 80 মার্ক, ফাইনালের পরীক্ষা 80 মার্কে হলো ভালো কথা, বাকি 20 মার্ক কোথায়? সেই 20 মার্কের 10 মার্ক দেখো ফার্স্ট ইন কোর্স এবং সেকেন্ড ইন কোর্স, এই 10-10 মিলিয়ে তোমাকে গড়ে 10-এর মধ্য থেকে যে কোনো একটা নাম্বার দিবে। তাহলে 80 আর এখানে দুইটা মিলে আমি পেলাম 10, 90, আরও 10 বাকি থাকে। সেটা দেখো, সারা বছর তোমাকে কিছু অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে, কিছু প্রেজেন্টেশন করতে বলা হবে এবং কুইজ টেস্ট থাকবে, এগুলোর উপরে মার্ক দেওয়া হবে 5। এরপরে অ্যাটেন্ডেন্স, তুমি যদি 60+ অ্যাটেন্ডেন্স থাকো, অর্থাৎ 60% অ্যাটেন্ডেন্স থাকো, তাহলেও তোমাকে একটা মার্ক দেওয়া হবে, সেই মার্ক হচ্ছে 5। এই 5-5 10, আর এখানে গড়ে 10, 10-10 20, আর এই 80, টোটাল 100 মার্কের এক্সাম হবে। এই 100 মার্ক পরীক্ষার মধ্যে তোমাকে অন্তত 40 পেতে হবে, তাহলে তোমাকে পাস ধরা হবে। আমরা কিন্তু বিগত বছর অর্থাৎ এইচএসসি পর্যন্ত জেনে এসেছি যে পাস মার্ক হচ্ছে 33, বাট অনার্স থেকে কিন্তু পাস মার্ক হচ্ছে 40। সেই 40টা কীভাবে? এই যে ফার্স্ট ইন কোর্স এবং সেকেন্ড ইন কোর্স, এখান থেকে গড়ে তোমাকে 6+ পেতে হবে এবং এই যে ফাইনাল এক্সাম, এই ফাইনাল এক্সামে তোমাকে অবশ্যই 33+ পেতে হবে। তাহলে 33+ পেলে তুমি 80 মার্কের পাস মার্ক উঠালা। এরপরে 10-10 20 যে গড় মার্ক, এই গড় মার্কে তুমি 6+ মার্ক পেলে এই ইন কোর্সের পাস মার্কটা উঠালা। এই দুইটা মিলে তোমাকে পাস মার্ক ধরা হবে। পরীক্ষাগুলো কেমন হবে সেটাও আমি একটু বলে দিই। এই যে দেখো, তোমাদের মোট সাবজেক্ট কয়টা? তোমাদের মেজর হচ্ছে 4টা আর নন মেজর হচ্ছে 3টা। এই যে কম্পালসরি এখানে 2টা আর এই অপশনাল এখানে একটা, তাহলে নন মেজর মোট 3টা আর মেজর হচ্ছে 4টা, টোটাল 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট দেখবা ইন কোর্সে হয় কি, একদিনে 2টা করে পরীক্ষা নেয়, কারণ মার্ক হচ্ছে 10 এবং তোমার পরীক্ষার সময়ও কম। 1.5 ঘন্টার মধ্যে তোমার 2টা সাবজেক্টের পরীক্ষা নিয়ে ফেলবে, 2টা প্রশ্ন দিবে, 2টা প্রশ্নের উত্তর করতে বলবে। এটা হচ্ছে ফার্স্ট ইন কোর্স, সেকেন্ড ইন কোর্স উভয় ক্ষেত্রেই। তাহলে একদিনে 2টা করে পরীক্ষা নিবে। তাহলে একদিনে যদি 2টা করে পরীক্ষা নেয় তাহলে দেখো 7টা কোর্স এর পরীক্ষা শেষ হতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 দিন। এরপরে দেখো, টেস্ট এক্সাম তো 80 মার্কের, এটা আর একদিনে 2টা নেওয়া সম্ভব হয় না, এটা এক এক দিন এক একটা কোর্স পরীক্ষা নেবে। আর ফাইনাল এক্সাম তো রুটিন দিয়েই তোমার পরীক্ষাটা নেবে।
এই হচ্ছে আমাদের মূল এক্সাম সিস্টেম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের কি, কি পড়তে হবে, কি, কি বই আমাদের মূলত লাগবে, কয়টা কোর্স আমরা পড়ব এবং আমাদের এক্সামের ধরনটা কেমন, এই বিষয়টা আমরা জানলাম। এখন দেখো বাই চান্স কোনোভাবে আমি ফার্স্ট ইন কোর্সের মার্ক অনেক কম পেলাম বা পেলামই না। সেকেন্ড ইন কোর্সের মার্ক সেম, খারাপ করলাম। আমি বছরের প্রথম কয়েক মাস ঘোরাফেরা করলাম, ভালো করে পড়াশোনা করলাম না এবং বছরের শেষে এসে আমি খুব ভালো করে পড়াশোনা করে ফাইনাল পরীক্ষায় খুব ভালো লিখলাম। এতে কি আসলে লাভ হবে? তোমার কি মনে হয় এতে কি লাভ হবে? এটা কিন্তু লাভ হবে না। কারণ কি? কারণ এই যে ফার্স্ট ইন কোর্স, সেকেন্ড ইন কোর্স এগুলো কিন্তু ফাইনাল এক্সামের একটা অংশ। কারণ ফাইনাল এক্সাম তো ৮০ মার্কের, বাকি ২০ মার্কের ১০ মার্ক তো এখানে আর ১০ মার্ক এখানে। তাহলে ফার্স্ট ইন কোর্স, সেকেন্ড ইন কোর্স এই দুইটা পরীক্ষা কি ফাইনাল এক্সামের অংশ হচ্ছে না? সো আমাকে ফাইনালে তো ভালো করতে হবেই, সাথে সাথে ফার্স্ট ইন কোর্স এবং সেকেন্ড ইন কোর্স এই দুইটাতেও ভালো করতে হবে। তার মানে আমি যদি খুব ভালো একটা মার্ক করতে চাই তাহলে বছরের একদম শুরু থেকেই আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। কোনোভাবে বাই চান্স কোনোভাবে তোমার মার্ক যদি খারাপ আসে তাহলে কিন্তু তোমার সিজিপিএ কম আসবে এবং এটা একটা সাইকেলের মতো। তোমার ফার্স্ট ইয়ারে সিজিপিএ যদি কম আসে, সেকেন্ড ইয়ারেও কম আসবে, থার্ড ইয়ারেও কম আসবে এবং ফোর্থ ইয়ারেও কম আসবে এবং আলটিমেটলি দেখা যাবে কি তোমার অনার্স লাইফের সিজিপিএ কম। আর এই যে সিজিপিএ কম, এই সিজিপিএ কমের কারণে কিন্তু আমাদের ফিউচারে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে। সেইটা কি কি সেটা আমরা একটু দেখাই। দেখো, যদি সিজিপিএ কম থাকে তাহলে প্রথম যে প্রবলেমে আমরা পড়তে পারি সেটা হচ্ছে ডিফিকাল্ট টু গেট অ্যাডমিশন ইন মাস্টার্স প্রোগ্রামস। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল, বাট এনিহাও হয়তো আমরা সেটা পারি নাই, আমাদের ভাগ্যে ছিল না। আমরা যদি অনার্সটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে করতে না পারি, আমরা কিন্তু অনার্সে খুব ভালো একটা রেজাল্ট করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে জয়েন হতে পারি। কিন্তু আমার সিজিপিএ যদি খারাপ আসে তাহলে কিন্তু এই প্রোগ্রামে অর্থাৎ ভালো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু মাস্টার্স করতে পারবো না। এরপরে লেস অপরচুনিটি ফর স্কলারশিপস। যারা ইন ফিউচার বাইরে পড়তে যাবা তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ, যেটা সিজিপিএ কম থাকলে আসার সম্ভাবনা খুবই কম। এরপরে লেস কম্পিটিটিভ ইন জব মার্কেটস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ইংলিশ নিয়ে অনার্স করব আমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া, ভালো কোনো একটা জবে যাওয়া, সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, যে কোনো একটা জবে ঢোকা আমাদের কিন্তু অনেকেরই স্বপ্ন। কিন্তু সিজিপিএ যদি খারাপ থাকে তাহলে জব মার্কেটে কিন্তু আমি অলরেডি অনেকের পিছনে পড়ে যাব। এরপরে প্রবলেমস ইন অ্যাপ্লাইং ফর হায়ার স্টাডিজ অ্যাব্রোড, এবং বাইরের দেশে যারা পড়তে যাবা তারা কিছু কিছু দেশের ইউনিভার্সিটিতে সিজিপিএ কম থাকার কারণে অ্যাপ্লাই করতে পারবা না। এরপরে লোয়ার কনফিডেন্স, রিগ্রেট ইন দ্য ফিউচার। তাহলে আলটিমেটলি আমার সিজিপিএ যদি কম থাকে তাহলে আমি একজন বাংলাদেশি হিসেবে মেইন যে প্রবলেমে পড়ব সেটা হচ্ছে লেস কম্পিটিটিভ ইন জব মার্কেটস। জব মার্কেটে আমি প্রায় হারিয়ে যাব। মনে করো আমার একটা কোম্পানি, আমি এখানে 2 জন এমপ্লয়ি নিব। এখন একজন আসছে যে খুব ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছে এবং তার সিজিপিএ 3 পয়েন্টের উপরে অর্থাৎ ফার্স্ট ক্লাস, এবং আরেকজন যে এসেছে সে মূলত এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং তার সিজিপিএ 2.50। তাহলে আমি যদি কাউকে চুজ করি তাহলে আমি বেস্টটাই চুজ করব। আমি তো সবসময় বেস্টটাকেই চুজ করব। আমাদের যেহেতু স্বপ্ন ছিল ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, যেটা আমরা পড়তে পারি নাই, সেটা এনিহাও আমাদের সিজিপিএ ভালো করে কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই তাতে কোনো প্রবলেম নাই যদি সিজিপিএ ভালো থাকে। এখন যদি এমন হয় যে আমার সিজিপিএও খারাপ এবং আমার কলেজের কোয়ালিটিও খারাপ, তখন আসলে কিছু করার থাকবে না, একমাত্র কান্না করা ছাড়া। সো আমাদের একদম ডে 1 থেকেই কেয়ারফুল থাকতে হবে, ডে 1 থেকেই আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং ঠিক পড়ালেখার ব্যাপারে আমরা তোমাদেরকে হেল্প করব এবং এই হেল্পটা কিভাবে করব সেটাই আমি তোমাদেরকে একটু দেখাই। ফার্স্ট ইয়ার কমপ্লিট প্রিপারেশন কোর্স, এখানে তুমি যেসব জিনিস পাবা, প্রথমত কমপ্লিট রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাস। তুমি রেকর্ডেড ক্লাস পাবা, সাথে সাথে লাইভ ক্লাসও পাবা। প্রিমিয়াম পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সলিউশন, বিগত বছরের বোর্ডে যেসব কোয়েশ্চেন্স এসেছে সেগুলোর সলিউশন তুমি পাবা। ইম্পর্টেন্ট সাজেশনস, গুরুত্বপূর্ণ যেসব সাজেশন রয়েছে যেটা ফাইনাল এক্সামের আগে খুবই দরকার হয় সেগুলো তোমরা এখানে পেয়ে যাবা। রেগুলার রিভিশন ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, মডেল টেস্ট, টেলিগ্রাম সাপোর্ট,
অ্যান্সার রাইটিং টেকনিক্স, 24/7 সাপোর্ট সিস্টেম। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাদেরকে দিনরাত 24 ঘন্টায় যে কোনো প্রবলেম আমাদেরকে শেয়ার করতে পারবা, অবশ্যই স্টাডি রিলেটেড, এবং আমরা সেগুলোকে শর্ট টাইমের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি আরও একটু বিস্তারিত বলি তাহলে দেখো, আমাদের যে কোর্সটা রয়েছে এখানে মূলত মেজর যেই 4টা সাবজেক্ট রয়েছে, ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু প্রোজ, আর হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। রিডিং স্কিলসের আমরা 18টা ক্লাস পাবো, রাইটিং স্কিলসের 14টা ক্লাস, প্রোজের 11টা ক্লাস এবং পোয়েট্রির 19টা ক্লাস। এগুলো হচ্ছে রেকর্ডের ক্লাস। এইসব ক্লাস আমরা রেকর্ডের পাবো, প্লাস অনেকগুলো লাইভ ক্লাস পাবো। তারপরে দেখো নন মেজরের মধ্যে আইসিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কারণ আইসিটি এই যে বিগত যে ব্যাচ 24-25 সেশন, তাদের আগে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে যারা পড়ে তাদের কিন্তু কখনোই ছিল না। এই কোর্সটা নতুন অ্যাড করা হয়েছে তোমাদের আগের ব্যাচের স্টুডেন্টদের থেকেই। সো এটা একটু কঠিন, যার জন্য আমাদের এখানে 10টা রেকর্ডের ক্লাস রয়েছে। এরপরে আমাদের যে বাকি যে নন মেজর সাবজেক্ট রয়েছে আরও 2টা সাবজেক্ট, সেখানে আমাদের শুধুমাত্র পিডিএফ নোট থাকবে, সেখানে কোনো ক্লাস থাকবে না। এটার কারণ আছে। এটার কারণটা কি? এই যে মেজর কোর্স, এই মেজর কোর্সে যে 4টা কোর্স দেখতে পারতেছো, 4টা সাবজেক্ট দেখতে পারতেছো, এগুলো কিন্তু প্রশ্ন হবে ইংলিশে এবং তোমাকে লিখতেও হবে ইংলিশে। বাট নন মেজরের যে 3টা কোর্স রয়েছে, এই 3টা কোর্স কিন্তু বাংলাতেও প্রশ্ন হবে, ইংরেজিতেও প্রশ্ন হবে। তোমার ইচ্ছা, তুমি চাইলে বাংলাতে উত্তর করতে পারো, ইংলিশে উত্তর করতে পারো। বাট ন্যাশনাল ইউনিভার্সিটির 99.99% স্টুডেন্টরাই বাংলাতে অ্যান্সার করে। এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুবই কম যারা হচ্ছে এখানেও ইংরেজিতে অ্যান্সার করে। আমি যদি বলি যে তুমি আমাদেরকেই কেন চুজ করবা, তাহলে আমি বলতে পারি কমপ্লিট প্রিপারেশন আন্ডার ওয়ান রুফ। তার মানে একটা জায়গায় তুমি সব কিছু পেয়ে যাবা। তুমি মেজর সাবজেক্টের জন্য যা লাগে, নন মেজর সাবজেক্টের জন্য যা লাগে, তোমার ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের সাপোর্ট লাগে স্টাডি রিলেটেড, সব কিছু আমরা করব। অর্থাৎ তুমি একটা জায়গায় সব কিছু পেয়ে যাবা। তোমার একটা ওয়ার্ড বা একটা লাইনের জন্য অন্য কোথাও যেতে হবে না। এরপরে নো নিড ফর এক্সট্রা বুকস। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে পিডিএফটা দিব, এই পিডিএফটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এই পিডিএফটা এমনভাবে ডিজাইন করা যে এই পিডিএফটা কেউ যদি ভালো করে পড়ে তাহলে তার এক্সট্রা আর কোনো বই কেনাই লাগবে না। এই পিডিএফ থেকে 100% প্রিপারেশন নেওয়া সম্ভব। এরপরে স্টুডেন্ট ফ্রেন্ডলি নোটস। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে পিডিএফ নোটটা রয়েছে, এই পিডিএফের লাইনগুলো তুমি যখন পড়বা তখন তুমি নিজে ফিল করতে পারবা এটা খুবই ইজি ইংলিশে লেখা। বাজারের অন্যান্য গাইড তুমি যখন পড়বা, পড়তেই দেখবা যে মাথা গরম হয়ে যায়, ভালো করে মাথায় ঢুকতেছে না, কারণ ওগুলো একটু এলোমেলো ইংলিশে লেখা। তুমি যখন 2টা নোট পাশাপাশি রেখে কম্পেয়ার করবা, তখনই তোমার কাছে এই জিনিসটা একদম স্পষ্ট হয়ে যাবে। আমি তোমাদেরকে এখনই বলতেছি না যে তুমি আমার কোর্স কিনো বা আমার সাথে যুক্ত হও। এই ভিডিওর ডিসক্রিপশনে তুমি একটা ডেমো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা এবং একটা পিডিএফ পেয়ে যাবা। তোমার কাজ হচ্ছে এই রেকর্ডেড ক্লাসটা এবং এই পিডিএফটা বাংলাদেশে আরও যারা পড়াচ্ছে তাদের ক্লাসের সাথে কম্পেয়ার করা এবং তাদের পিডিএফের নোটের সাথে কম্পেয়ার করা। এই কম্পেয়ার করার পরে তোমার কাছে যেটা ভালো লাগে, যার কাছে ভালো লাগে, তুমি তার কাছেই ভর্তি হবা। আমরা প্রতি ইয়ার যেটা করি সেটা হচ্ছে আমরা খুবই লিমিটেড স্টুডেন্টস নেই, কারণ বেশি স্টুডেন্ট নিলে আসলে হোমওয়ার্ক ভালোভাবে দেখা যায় না। সো আমরা খুবই লিমিটেড স্টুডেন্ট নেই যাতে আমরা প্রত্যেকের হোমওয়ার্ক চেক করতে পারি। আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 1800 টাকা, বাট তুমি যদি 20 জুনের আগে ভর্তি হও তাহলে কোর্স ফি হচ্ছে 1499 টাকা, এবং এই 20 জুনের পরে তুমি যখনই ভর্তি হও না কেন, আমাদের কোর্স ফি সবসময় 1800 টাকাই থাকবে। তুমি ভর্তি হতে এই নাম্বারের বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার লাস্ট 4টা ডিজিট আমাদেরকে জানালেই আমরা তোমাকে প্রিমিয়াম ব্যাচের অ্যাক্সেস দিয়ে দিব। সো আজকের ক্লাসটা ছিল এ পর্যন্তই। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।